শিশুর রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষক ও ঘাতক সোহেল রানা এবং তাকে সহায়তাকারী স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে বিচারিক আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সকালে এই রায় দেন। মাত্র 4 কার্যদিবসে বিচার সম্পন্ন করে পঞ্চম দিনে রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের বিচারিক ইতিহাসে দ্রুততম সময়ে বিচার শেষ করার দৃষ্টান্ত স্থাপন করল নিম্ন আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। এটি আদালতের বারান্দা। অবকাশকালীন বিচারালয়ের নির্জন চত্বর আজ জনাকীর্ণ। সবার অপেক্ষা একটি রায়ের। শিশু রামিসা হত্যার সঙ্গে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণার অপেক্ষা। বেলা 11টায় শুরু হয় শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা। একে একে আদালত রায়ের বিস্তারিত অংশ পড়তে শুরু করেন। আসামিদের বিরুদ্ধে উপস্থিত সাক্ষ্য প্রমাণ ও ঘটনার বিবরণ তুলে ধরার পর সকাল 11টা 38 রায় ঘোষণা করেন বিচারক। দুজনকেই দেয়া হয় মৃত্যুদণ্ড। আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না খাতুনকে দোষী সাব্যস্ত করে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে 2 লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন। গত 19 মে শিশু রামিসাকে কৌশলে ডেকে নিয়ে প্রথমে ধর্ষণ করে সোহেল। এ সময় তীব্র যন্ত্রণা ও রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়ে শিশুটি। এরপর তাকে হত্যা করে সোহেল। প্রথমে গলা কেটে মাথা শরীর থেকে আলাদা করে, পরে হাত পা কেটে শরীর বিকৃত করে সে। আর এই পুরো ঘটনায় তাকে সহায়তা করে তার স্ত্রী স্বপ্না। জানালার গ্রিল কেটে সোহেলকে পালিয়ে যাওয়ার সুযোগও করে দেয় সে। আদালত বলেন, স্বপ্নার প্রতিরোধের সুযোগ থাকলেও সে তা করেনি, বরং অপরাধ সংগঠন ও আসামিকে পালাতে সহায়তা করে। তাই আদালত এই ঘটনায় স্বপ্নাকেও সমানভাবে দোষী সাব্যস্ত করে সোহেলের পাশাপাশি তাকেও মৃত্যুদণ্ডের আদেশ দেয়। যেহেতু এই আসামি আদালতের নিকট 164 দ্বারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য যথাযথভাবে রেকর্ড করতে পেরেছি এবং এই রেকর্ড করার জন্য আমরা যে উপস্থাপন করেছি মাননীয় ট্রাইব্যুনাল তাহা রেকর্ড করে অতি দ্রুততম সময়ে আজকে রায় ঘোষণা করেছেন এবং এই রায়ে আবারও আমরা বলি আমরা প্রসিকিউশন পক্ষ সন্তুষ্ট। দেশের বিচারিক ইতিহাসে এটি সবচেয়ে দ্রুততম সময়ে সম্পন্ন হওয়া বিচার। ঘটনার 20তম দিনে এবং বিচার শুরুর মাত্র 4 কার্যদিবস শেষে পঞ্চম দিনে ঘোষণা করা হলো এই রায়। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে আজ একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। মাত্র 4 কার্যদিবসে বিচার শেষ এবং পঞ্চম দিনে এসে রায়। এর আগে আসিয়ার মামলায় আমরা দেখেছিলাম মাত্র 14 কার্যদিবসে বিচার হয়েছিল, কিন্তু সেই বিচার হলেও রায় কার্যকর হয়নি। এখন রামিসার বেলায় কি ঘটে সেটি দেখার বিষয়। মাইনুল মারুফ, 71, ঢাকা। এদিকে রামিসা হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট সরকার। উচ্চ আদালতে এই সাজা বহাল থাকলে আগামী 3 মাসের মধ্যে ফাঁসির রায় কার্যকর সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিম্ন আদালতে দ্রুততম সময়ে রামিসা হত্যার বিচার কাজ শেষ হওয়া দেশের ইতিহাসে মাইলফলক। বিস্তারিত শারমিন নীরার রিপোর্টে। পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা আলোড়ন সৃষ্টি করে সারা দেশে। দ্রুত বিচারের দাবিতে রাস্তায় নামে মানুষ, নড়ে চড়ে বসে সরকারও। বাড়ে বিচারের গতি। 150 বছর আগে ভারতে 1 কার্যদিবসে ফাঁসির রায়ের পর বাংলাদেশে 7 দিনেরও কম সময়ে রামিসা হত্যা মামলার রায় হলো, যাকে দৃষ্টান্ত বলছেন আইনমন্ত্রী। এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। তিনি জানান, উচ্চ আদালত বিচারিক আদালতের সাজা বহাল রাখলে 3 মাসের মধ্যেই রায় কার্যকর সম্ভব। এটা আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন।
এদিকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান, হাইকোর্টে মৃত্যুদণ্ডের নথি পৌঁছালে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। আপিল নিষ্পত্তির ক্ষেত্রে বিলম্ব তো ঘটেই, আমি তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বিশ্বাস করি যে তিনি এই মামলার বিষয়ে এবং যে কোনো মামলার বিষয়ে আমি মনে করি যে তিনি তার অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। রায়ের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই হত্যা মামলার রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ পুরস্কার পাওয়ার দাবি রাখে বলেও মন্তব্য করেন তিনি। আমরা যেমন পুলিশকে পুরস্কৃত করব তাদের ভালো কাজের জন্য, তিরস্কারের সময় তিরস্কৃত হবে। তবে এখনো পর্যন্ত যে অ্যাচিভমেন্ট আমাদের পুলিশ বাহিনীর, সেগুলো প্রশংসার দাবি রাখে। ডিএনএ টেস্ট করে পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। বিচার করেছে আদালত। এই সময় প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে। এ ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি। শারমিন মীরা, ৭১, ঢাকা। রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের রায়ে সন্তোষ জানিয়েছেন তার স্বজন ও গ্রামবাসী। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার এই গ্রামে এখনও শোকের ছায়া। তারা জানান, দ্রুত রায় কার্যকর হলে এমন নৃশংস অপরাধের কথা ভাবার আগে ভয় পাবে অপরাধী। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাত্র ১৯ দিনের মাথায় আদালতে চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হয়েছে। আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের ঘোষণা। খবর ছড়িয়ে পড়তেই মুন্সিগঞ্জের সিরাজদি খানের শিয়ালতি গ্রামের মোল্লাবাড়িতে ভিড় করতে শুরু করেন স্বজন ও প্রতিবেশীরা, যেখানে চিরনিদ্রায় শায়িত ছোট্ট রামিসা। রায় হয়েছে ঠিক আছে, কিন্তু এটা কার্যকর হওয়া মানে প্রয়োজন। ঠিক আছে, শুধু আমাদের দেশে তো বিচার মনে মনে রায় হয়ে থাকে, কিন্তু রায়ের কার্যকর হইতে অনেক সময় লেগে যায়। আমি মনে করি এটা দ্রুত এটা ফাঁসি দেওয়া উচিত। আমরা খুশি হব ফাঁসি যাতে দ্রুত হয়, এর মতন না হয়, যেন আসিয়ার মতন যাতে না হয়। কিন্তু আজকে রায় হয়েছে, এই ১৫ দিনের মাথায় যেন ওর কার্যকরটা হয়। আদালতের এই রায় স্বাগত জানালেও রামিসার পরিবারে এখনো কান্নার রোল। স্বজনদের দাবি, সময় নষ্ট না করে দ্রুত রায় কার্যকর করা হোক। রামিসা হত্যা এটা একটা জঘন্যতম হত্যা। আমরা চাই এরকম জঘন্যতম কাজ যাতে আর না হয়। এজন্য আমরা এটা দ্রুত বিচার চাই। দ্রুত বিচার হলে আমরা আশা করি এরকম ধর্ষণের মতো জঘন্যতম কাজ আর এই সমাজে হবে না। প্রতিবেশীরা জানান, এই রায় দ্রুত কার্যকর হলে এরকম অপরাধ করতে ভয় পাবে অপরাধীরা। আমার যেহেতু বাস্তি আছে, ভাগ্নি আছে, আমরা চাই এই বিচারের জন্য দ্রুত ফাঁসি দেওয়া হলে আর 10টা পরিবার, 10-20টা পরিবার এটা দীক্ষা ভয় পাইব যে না, আমরা এই অন্যায় আর করব না। গত ১৯শে মে ঢাকার পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। বনশ্রী হালদার, ৭১। দর্শক, এই রায়ের পর রামিসার স্বজনদের প্রতিক্রিয়া জানতে আমরা যাব মুন্সিগঞ্জে। সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান আছেন সেখানে। জসিম, একটু জানতে চাই, এত অল্প সময়ের মধ্যে রামিসার যে মামলা, সেই মামলার রায় তো হলো, কিন্তু এই রায় আসলে কার্যকর কতদিনের মধ্যে হবে, এই বিষয়ে আসলে তাদের রামিসার যে স্বজন রয়েছে, স্বজনদের প্রতিক্রিয়া কি? সকাল থেকে আমরা সংবাদ পরিবেশন করছি এই জায়গাটাতে এসে, যেখানে রামিসার গ্রামের বাড়ি, রামিসা যেখানে শুয়ে আছে, সেই জায়গাটা থেকে আমরা তার প্রতিবেশী এবং স্বজনদের সাথে কথা বলেছি। তাদের প্রতিক্রিয়াটা ছিল মিশ্র প্রতিক্রিয়া। অর্থাৎ তারা যেমনটি বলছেন যে এই রায়ে তারা স্বল্প সময়ে যে রায়টা হয়েছে, রায়ে যেমন সন্তুষ্ট প্রকাশ করেছেন, আবার অন্যজন বলছেন যে এই রায় শুধু আসলে ঘোষণাতে সীমাবদ্ধ থাকবে এমনটি তারা চাচ্ছে না। তারা চাচ্ছেন এটা বাস্তব দৃশ্যমান কার্যকারিতা। সেক্ষেত্রে তারা রায়ের দ্রুত কার্যকারিতা দাবি করছেন। আবার অপরপক্ষ বলতে আমি আর অন্য কেউ বলছেন যে এই রায়টি আসলে একেবারে প্রকাশ্যে হওয়া উচিত, কারণ এই ধরনের ঘটনা যদি প্রকাশ্যে না হয় তাহলে আসলে এই অপরাধগুলো সহসাই দমন হবে না। এই অপরাধ দমন করতে হলে
বলে আসলে এই প্রকাশ্যে রায়ের প্রতিও তারা দাবি করছেন। আমি একটু রামেশ্বর গ্রামের বাড়ি বা স্বজনদের দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে আজকে রায় হয়েছে রামেশ্বর হত্যাকাণ্ডে, যে এই সম্পর্কে আপনি কি বলবেন? আমাদের শিশু রামেশাকে ধর্ষণের করে হত্যা করার প্রতিবাদে আমরা অনেক প্রতিবাদ করেছি এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছিল যে 30 দিনের মধ্যে তার রায় কার্যকর করা হবে। আমরা আসলে গর্বিত তারেক রহমানের রায়ে ঠিক 19 দিনের মাথায় রায় পেয়েছি আমরা এই রায়ে এখনো পুরোপুরি সন্তুষ্ট না। যে পর্যন্ত আসামিকে ফাঁসিতে না ঝুলিয়ে রায় কার্যকর করা না হবে এ পর্যন্ত আপনার সন্তুষ্ট না। নেন্সি, আসলে এখানকার যারা প্রতিবেশী যারা স্বজন তাদের বক্তব্যটা ঠিক এমনই সুস্পষ্ট বক্তব্য তারা যে রায় শুধু ঘোষণাতে সীমাবদ্ধ না থেকে রায়টি আসলে কার্যকরী তারা চায়, এমনটি আসলে তারা বলছেন। নেন্সি, জসিম আপনাকে ধন্যবাদ। দর্শক, জসিমউদ্দিন দেওয়ান আমাদেরকে রামেশ্বর যে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সেখান থেকে আসলে তার স্বজনদের যে প্রতিক্রিয়া সেটা আমাদেরকে জানাচ্ছিল। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লার নূরপুরে মারা গেছে আরেক শিশু। একই সাথে দেশের বিভিন্ন জেলায় বাড়ছে হামে উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিটি হাসপাতালেই দেখা যাচ্ছে শয্যা ও চিকিৎসা সংকট। চিকিৎসকরা জানান, শিশুদের পাশাপাশি এখন বয়স্কদেরও হামে আক্রান্তের হার বাড়ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র অধ্যাপক ডক্টর গোলাম মাওলা জানান, গত 24 ঘন্টায় ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় 4 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 68 শয্যার বিপরীতে 101 জন রোগী ভর্তি থাকায় অনেক রোগী ঠাঁই হয়েছে মেঝেতে। কুমিল্লা নগরীর নূরপুর এলাকায় শিশু সিমরানের মৃত্যুতে জেলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11 জনে। চলতি বছরে আক্রান্ত হয়েছেন 2137 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ধারণ ক্ষমতা দ্বিগুণ রোগী ভর্তি থাকায় শিশুদের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। হসপিটাল হলো 500 বেডের হসপিটাল, এখন রোগী আছে 1300-1400 জন। আমাদের অ্যালোকেশনটা 500 জন, তবুও সরকার চেষ্টা করছে, আমাদের সরকার চেষ্টা করছে মানে সর্বোচ্চ সেবাটা সরকারিভাবে দেওয়ার জন্য। ভোলায় রোগীর চাপে আলাদা ইউনিট খুললেও সামাল দিতে পারছে না চিকিৎসকরা। বছরের শুরু থেকে এখানে হাম সন্দেহে ভর্তি হয়েছে 742 জন, মারা গেছেন 7 জন। একজন ডাক্তার এই কতগুলো ওয়ার্ড কিভাবে সে কন্ট্রোল করে? এজন্য ডাক্তার যেহেতু চেষ্টা করলো তার দ্বারা সাধ্য না। বাচ্চা ঠান্ডা নিউমোনিয়া নিয়ে আসছি, আসার পরে এখানে আসে ডাক্তার করার পরে হাম ধরা গেছে। আর শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল ভোলাতে প্রায় 650 মতো রোগী আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। আজকে আমাদের এখানে 52 জন রোগী ভর্তি আছেন। নেত্রকোনাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। শয্যার সংকট ও সীমিত চিকিৎসা ব্যবস্থার কারণে এ পর্যন্ত 52 জন রোগীকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বয়স্কদের হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শাকিলা শম্পা, ৭১। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। ঠাকুরগাঁয়ে 2 দফা পতাকা বৈঠকেও শূন্য রেখায় থাকা 11 জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। লালমনিরহাটে মধ্যরাতে 2টি পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টা হলেও বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়। মেহেরপুরে শূন্য রেখা থেকে 6 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। সুনামগঞ্জ ও জয়পুরহাটে সীমান্তে মানুষকে সতর্ক করে মাইকিং করছে বিজিবি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সীমান্তে অবস্থান নেওয়া 11 জনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ভারত বলছে এরা বাংলাদেশের, বাংলাদেশ বলছে এটি প্রমাণিত নয়, তাই এভাবে ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইন পরিপন্থী। এদিকে শূন্যরেখায় অবস্থান নেওয়া 11 জনকে দফায় দফায় বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রতিরোধ করছে বিজিবি ও এলাকার লোকজন। মানুষজন দেখতে আসছে, পুলিশ জন তারা আছে, যে ভুকে আছে বৃষ্টির মাধ্যমে, আবার ভিজছে, সে কত কষ্ট করে আছে, আবার মানুষজন পাবলিকজন খাওয়া দাওয়া দিচ্ছে। বিজিবি আমাদের এমন সহযোগিতা করছে, সারা দিন অকলান রাত দিন পরিশ্রম করে তাদেরকে পুশিন ঠেকাচ্ছি। আমরা গ্রামবাসী আমরা সহযোগিতা করছি। আমরা এসে হাকিমপুর বর্ডারে স্যালেন্ডার হয়েছিলাম,
ওখান থেকে আপনার এই বিএসএফ পুলিশের কাছে দিয়েছিল, সে পুলিশের থেকে আমাকে এইখানে প্রায় ইন্দ্রা আছে প্রায় 12-13 বছর, আমি 7-8 বছর এরকম হবে আর কি। 11 জন ব্যক্তিকে ভারত অবৈধভাবে আমাদের বাংলাদেশের সীমান্তে পুশিং করার চেষ্টা করে। এ সময় আমাদের তৎপর বিজিবি দল স্থানীয় জনসাধারণের সহায়তায় আমরা তাদেরকে ভারতের অভ্যন্তরে প্রতিহত করতে সমর্থ হই এবং তাদেরকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করি। লালমনিরহাটে পাটগ্রামে শনিবার মধ্যরাতে বিএসএফের 2 দফা পুশিং চেষ্টা বিজিবি গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ হয়েছে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে শনিবার ভোরে ভারতীয় বিএসএফের ঠেলে দেওয়া 6 জনের হদিস মিলছে না। এলাকার লোকজন বলছে রাতের কোনো এক সময় তাদেরকে সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওরা গেট খুলি দিয়েছে, আমরা এত মানা করছি জোর করি, তাও আমাদের বাংলায় ভারতে দিয়েছে, আমরা ভারতই আটকে দিয়েছি, আমরা বাংলাদেশ আসতে দিইনি। আমরা পাবলিক সব নাটি ফেলানি এই হাবিজাবি নিয়ে আমরা রাত্রে টহল করি বিজিবিদের সহায়তা করি। আর কালকে যে প্রবেশ দিয়েছিল তারা রাত্রে ব্যাক নিয়েছে। সুনামগঞ্জের সঙ্গে ভারতের 90 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে 6টি স্থানে কাঁটাতার না থাকায় অরক্ষিত অবস্থায় রয়েছে। বিএসএফ এর পুশিং ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবির 28 ব্যাটালিয়ন। টহলের পাশাপাশি চলছে মাইকিং। জয়পুরহাটের সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে চলছে 14 বিজিবির কোরিয়া ক্যাম্পের মাইকিং। হাসান আহমেদ, 71। দর্শক, পুশ ইন নিয়ে উত্তেজনা রয়েছে সীমান্ত এলাকাগুলোতে। আমাদের সহকর্মীদের কাছ থেকে জানবো সেই সীমান্তের কথা। একদিন আগে পুশিনের পর সীমান্ত রেখায় অবস্থান নেওয়া 6 জনকে যে মেহেরপুর সীমান্ত রয়েছে সেখান থেকে আসলে দেখা যাচ্ছে না কি হয়েছে তাদের, সেই খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল। যাব আসিফের কাছে। আসিফ, একটু জানতে চাই সীমান্তে এখন কি পরিস্থিতি আপনি দেখছেন, আর যেই 6 জনের কথা বলা হচ্ছে আসলে সেই 6 জনের কি খোঁজ পাওয়া গেছে কিনা, পুশিন বিষয়ে বিজিবি কি ধরনের পদক্ষেপ নিয়েছে, বিস্তারিত একটু জানাবেন। মেহেরপুর জেলা জুড়ে কিন্তু 109 কিলোমিটার সীমান্ত রয়েছে। 109 কিলোমিটার সীমান্তে বিজিবি এবং সাধারণ মানুষ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, কারণ যেন কোনোভাবেই কোনো অবৈধ পুশিং বা অবৈধ প্রবেশ যেন না ঘটে। গতকাল শনিবার ভোর 6টার সময় ভারতীয় বিএসএফ সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ 6 জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠায়। এই ঠেলে পাঠানো দেখে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিজেপি তাদেরকে কিন্তু প্রতিরোধ করে। প্রতিরোধের মুখে তারা কিন্তু ভারতের কাঁটাতারের কাছে অবস্থান নেয়। পরবর্তীতে দুপুরে কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং বিজেপি তারা পতাকা বৈঠক করে। পতাকা বৈঠকে করার পরে তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কেউই কোনো দেশই তাদের 6 জনকে নেওয়ার সিদ্ধান্ত নিতে না পারায় তারা কিন্তু কাঁটাতারের কাছে অবস্থান করে। পরবর্তীতে বাংলাদেশের সীমান্তবর্তী নাগরিক এবং বিজেপি তাদের শুকনো খাবার এবং পানি দেয় এবং তারা কিন্তু দিন সকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু ঠিকভাবেই ছিল। পরবর্তীতে কিন্তু বিজিবি পাহারা ছিল, কিন্তু রাত ভরে কিন্তু তারা কিন্তু কোথায় গিয়েছে তাদের মিলবে না। এই বিষয়ে বিজিবি 47 পরিচালক নুরুল হুদা বলেন যে কোনোভাবে অবৈধ পুশিং করানো যাবে না, যার কারণে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। নামছি দর্শক, আসিফ ইকবাল আমাদেরকে জানাচ্ছিলেন পুশ ইন নিয়ে যে উত্তেজনা রয়েছে মেহেরপুর সীমান্তে। এখন আসলে মেহেরপুর সীমান্তের কি অবস্থা সেটা তিনি আমাদেরকে আপডেট জানাচ্ছিলেন। একটু যেতে চাই ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বারবার পুশ ইনের চেষ্টা করছে বিএসএফ, এলাকার লোকজন নিয়ে বাধা দিচ্ছে বিজিবি। এই নিয়ে আরও আমাদেরকে বিস্তারিত জানাবেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, আপনার কাছে একটু জানতে চাই যে সীমান্ত পরিস্থিতি নিয়ে আপনি কি দেখছেন এবং এলাকার যে লোকজন তারা কি বলছে আসলে, আর বিজিবির পক্ষ থেকে আপনাদেরকে কি জানানো হয়েছে মহেশপুর সীমান্তে?
জানছি আমি এখন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যে গোপালপুর গ্রামের 0 পয়েন্টে আছি এবং আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাতে চাই আমার পাশেই 150 গজ দূরে ভারতের মধুপুর যে গ্রাম সেই মধুপুর গ্রামটি রয়েছে। এখন আমি এখানকার স্থানীয় লোকজন এবং বিজিবি সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গত 2 সপ্তাহ ধরে বিএসএফ এর সামন্তা, খুশালপুর, বাগাডাঙ্গা, মাটিলা, কৈলানপুর বারবার পুশিং করার চেষ্টা করেছে এবং তা বিজিবি কিন্তু প্রতিহত করেছে স্থানীয় লোকজন এবং গ্রামবাসীর সহযোগিতায়, যার কারণে বিএসএফ কিন্তু যাদেরকে পুশিং করার চেষ্টা করেছিল তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়েছে। এইসব স্থানে বিজিবির পাশাপাশি স্থানীয় লোকজন যেমন ডিউটি করছে আমি দেখেছি এবং সন্ধ্যার দিকে কিন্তু আনসার বিটিভি সদস্যরা কিন্তু এইসব এলাকায় বিজিবিকে সাহায্য সহযোগিতা করছে। বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার জন্য গত সপ্তাহে কিন্তু বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং এলাকায় মানুষকে আসলে এই উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে বসবাস করছে। যেহেতু পুশিন এই যে আতঙ্ক সারা দেশের সীমান্তবর্তী এলাকায় যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই সীমান্তের মানুষের সাথে খুবই জরাজীর্ণ অবস্থা আছে, তারা কিন্তু রাতে কিন্তু ঘুমাতে পারছে না। তাদের সাথে কথা বলেছি এবং এই বিষয়টা বিজিবির যে পরিচালক 58 বিজিবি তিনি জানিয়েছেন যে তারা সবসময় সীমান্তের যেগুলো বিজিবি বিভিন্ন স্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা ডিউটি করছে এবং কোনো পুশিন আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে রাজীব হাসান আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা একটু চাঁপাইনবাবগঞ্জ যেতে চাই। চাঁপাইনবাবগঞ্জ যে বাঘাবাড়ি সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকায় রয়েছে আমাদের সহকর্মী মোহন ইসলাম, তিনি আমাদেরকে সেখান থেকে সবশেষ খবরাখবর জানাবেন। বাংলাদেশের একটি সীমান্ত আমার পেছনে দেখা যাচ্ছে ভারতের মালদহ সীমান্ত, আর এটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। গেল কয়েকদিনে এই সীমান্ত দিয়েই 28 জনেরও অধিক নাগরিক অর্থাৎ সাধারণ মানুষকে বাংলাদেশে ঠেলে প্রবেশের চেষ্টা করিয়েছে ভারত। এবং এই যে গেটটি দেখা যাচ্ছে সেই গেটের মধ্য দিয়েই তারা আসলে মধ্যরাতে এখানে নিয়ে এসে, এবং আমরা আসলে পুরো চিত্রটাই দেখাবো। যেই বৃষ্টি দেখা যাচ্ছে সেই বৃষ্টি ভারতে অবস্থিত, এবং এই যে ঠিক টিনের যে একটি ঘর দেখা যাচ্ছে এবং উপরে যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, সেখানে বিএসএফ বা ভারতীয় যারা সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তারা সেখানে অবস্থান করছে। এবং এই ঘটনার পর থেকে আসলে আমরা দেখছি যে এই সীমান্তের মোটামুটি উত্তাপ পরিস্থিতি। এখানে আমরা বিজিবি সহ যারা নিরাপত্তা কর্মী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানাচ্ছিলেন আমাদেরকে আসলে যে ভারতের গেল কয়েকদিনের কর্মকাণ্ড, এবং তারা যে পতাকা বৈঠকের পর আমরা জেনেছি যে তাদের সিও লেভেলে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে তারা স্বীকার করেছে তাদের এক ধরনের পরিকল্পনা অংশ হিসাবে তারা বিভিন্ন রাজ্য থেকে ভারতের তারা এখানে এনেছে সেই মানুষজনকে, এবং তারা একটি সুযোগের অপেক্ষায় ছিল বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য। কিন্তু এখানে যেহেতু বিজিবি সহ সাধারণ মানুষ সতর্ক অবস্থায় ছিল, তারা সেই জিনিসটি পারেনি। আমরা পুরো চিত্রটি আসলে দেখাবো যে এখনো আমরা দেখেছি যে যাদেরকে নিয়ে এসেছিলেন বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য অর্থাৎ পুশিনের জন্য, তাদেরকে রাখা হয়েছিল 0 পয়েন্টের ঠিক পাশে একটি গহীন একটি জঙ্গলের মতো। সেই জঙ্গলটি কাছে আমরা আছি, আমরা দেখাচ্ছি আসলে যে কি এখানে প্রচুর গাছ রয়েছে এবং জঙ্গলের মধ্যে তাদেরকে রাখা হয়। এবং এখনো কিন্তু আমরা দেখছি যাদেরকে নিয়ে আসা হয়েছিল তাদের বিভিন্ন ব্যবহৃত আপনার কাপড় চোপড় এখনো এখানে ফেলে রেখে তাদেরকে নিয়ে গিয়েছে, ফেরত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আসলে নিশ্চিত না তাদেরকে কোথায় রাখা হয়েছে। আমরা যদি দেখাই যে আমার ক্যামেরার মাধ্যমে এখানে তাদের ব্যবহৃত এবং পরিহিত কাপড় চোপড় ছিল, দেখা যাচ্ছে যে বেশ নারী পুরুষ সহ কয়েকজনেরই ছিল। এবং ঠিক যে অংশটি দেখাচ্ছে সেটি কিন্তু এখন 0 পয়েন্টের পরে ঠিক ভারতের আগের অংশটি, এবং সেই দিক থেকেই তারা চেষ্টা করেছিল যেহেতু বাংলাদেশের এই পাশে কাঁটাতারের বেড়া নেই, এই পারে জাস্ট ঠেলে দিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়া। এবং এই কর্মকাণ্ড তারা কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় তারা চেষ্টা করে যাচ্ছে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে। বিশেষ করে 2025 সালে আমরা দেখেছি বেশ কয়েকজনকে তারা প্রবেশ করেছিল, এর মধ্যে তাদের নিজেদের নাগরিকও ছিল। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, এবং এরপরেও তারা আসলে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড তাদের থামিয়ে রেখেনি। মোটা থেকে বলতে গেলে তারা এখনোই এই বিষয়গুলো চলমান রেখেছে, এবং বাংলাদেশের যারা বর্ডার গার্ড রয়েছে বিজেপি, তারা
তারাও খুব তাদের সতর্ক অবস্থায় রয়েছে। তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে কোনো অবস্থাতেই কোনো নাগরিক, অন্য দেশের নাগরিক, ভিন দেশের নাগরিক কিংবা সাধারণ মানুষ যে হোক পরিচয়হীন কাউকে বাংলাদেশে প্রবেশের সুযোগ তারা দিবে না। তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং যে কোনো ধরনের অপতৎপরতা তারা ঠেকিয়ে দিবে। এই ছিল এই গোমস্তাপুর উপজেলার যে ভাঙাবাড়ি সীমান্ত, সেই সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। লেবাননের দক্ষিণাঞ্চলের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার প্রবাসী শফিকুল ইসলামের মরদেহ দেশে পৌঁছেছে। রবিবার সকাল 11টায় মরদেহ সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামে পৌঁছেছে। এ সময় পুরো এলাকায় নামে শোকের ছায়া। শেষবারের মতো শফিকুলকে দেখতে শত শত মানুষ তার বাড়িতে ভিড় করে। বরুণ ব্যানার্জির তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রাম, সেখানে লেবানন প্রবাসী শফিকুল ইসলামের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পৌঁছাতেই ভিড় করেন বহু শোকাহত মানুষ। গত 11ই মে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম ও বৈরুতে বাংলাদেশ দূতাবাস শফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলার শিকার হন। একই হামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নামে আরও এক বাংলাদেশি এবং একজন সিরীয় নাগরিক নিহত হন। পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে শফিকুল। তার অকাল মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা। আমার ভাই 2 দিন আছে, 2 দিনের কি উপায় হবে? আমাকে রেতেনের একটা ব্যবস্থা করে দাও। আমার সোনা তো আমার কি দেখবে। ওনার 2 মেয়ে আছে, কন্যা সন্তান। বড় মেয়েটা সায়েন্সের ছাত্রী, মেধাবী স্টুডেন্ট। তাকে যেন গভর্নমেন্ট একটা চাকরি ব্যবস্থা করে দেন, তাহলে এই পরিবারটা একটু স্বস্তি পাবে আর কি। কারণ অনেক টাকা ঋণ দেনা করেই আর কি সে বিদেশ গিয়েছিল। এদিকে জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ খালেদুর রহমান জানান, বিমানবন্দরের সরকারের পক্ষ থেকে দাফন ও পরিবহন ব্যয় বাবদ 35,000 টাকার একটি চেক পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। বৈধভাবে দেশের বাইরে গমন করাই উনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকা আর্থিক অনুদান এবং জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে আরো 10 লক্ষ টাকা পাবেন। টোটাল উনি 13 লক্ষ টাকা পাবেন ওনার পরিবার, এবং এই পূর্ণাঙ্গ টাকা ওনার পরিবারের মাধ্যমে মুসলিম পারিবারিক শরিয়া আইন অনুযায়ী হস্তান্তর করা হবে। এছাড়া প্রবাসী কল্যাণ বোর্ডের নিয়ম অনুযায়ী পরবর্তী 2 ধাপে নিহত শফিকুল ইসলামের পরিবারকে আরও মোট 13 লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হবে। হাসিবা আলী বর্ণা, 71। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ দ্বীপ উপজেলা রাঙ্গাবালির মানুষ। এলাকার লোকজন জানান, তারা বিদ্যুৎ পেয়েছে 4 বছর 9 মাস, কিন্তু বিদ্যুৎ নিয়ে তাদের অভিজ্ঞতা কখনোই সুখের হয়নি। কর্মকর্তারা জানান, পাওয়ার গ্রিড থেকে রাঙ্গাবালি উপকেন্দ্রের বেশি দূরত্ব হয় মূলত এই সংকট। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। একটু মেঘের গর্জন কিংবা বজ্রপাতের শব্দ হলেই চলে যায় বিদ্যুৎ। ঝড় বৃষ্টি হলে ঘন্টার পর ঘন্টা থাকে না সংযোগ। আর প্রখর গরমে যখন বিদ্যুতের চাহিদা বেশি, তখনই বাড়ে অস্বাভাবিক লোডশেডিং। একটু বৃষ্টি নামলে, একটু মেঘ করলে বিদ্যুৎ থাকে না, তারপর একটু বৃষ্টি নামলে বিদ্যুৎ পাই না। মেঘের অভাব হইলে তারা বিদ্যুৎ বন্ধ করে দেয়, মানুষ অনেক হরান্য থাকে। ভোলার লোকজন তাদের স্বয়ংসম্পূর্ণ বিদ্যুৎ রেখে অবশিষ্ট থাকলে আমাদেরকে দেয়, নতুবা দেয় না। আমরা চাই এই অবস্থা থেকে পরিত্যাগ পাইতে, যাতে অতি দ্রুত আমাদের রাঙ্গাবালিতে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের ব্যবস্থা করা হয়। 2021 সালের সেপ্টেম্বর মাসে সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছায় রাঙ্গাবালিতে। তখন এই বিদ্যুৎ রাঙ্গাবালিবাসীকে আশা জাগালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। শুরু থেকেই বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের অভিযোগ করছেন গ্রাহকরা। বিদ্যুতের জন্য রাইস কুকার চালান যাচ্ছে, নষ্ট হয়েছে, ফ্রিজ নষ্ট হইতে আছে, টিভি নষ্ট হইতে আছে। মাস গেলে ঠিক আছে, বিল তো ঠিকভাবেই নেই। গ্রাহকদের আর অভিযোগ, শুধু বিদ্যুৎ চলে যাওয়াই নয়, বিদ্যুৎ এলেও দেখা দেয় লো ভোল্টেজ সমস্যা। বিদ্যুৎ কখন আসে আর কখন যায় মানুষ এটা উপলব্ধি করতে পারে না। আমরা চাই যে একটা স্থায়ী সমাধান, যাতে কারেন্ট সব সময়ের জন্য থাকে। তবে পল্লী বিদ্যুতের রাঙ্গাবালি সাবজোনাল অফিসের দাবি, চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ পাওয়া এবং দীর্ঘ সঞ্চালন পথই এই সংকটের মূল কারণ। তীব্র গরমের পরিমাণ কমে গেলে এই সমস্যা অনেকটাই নিরসন হয়ে যাবে এবং ভোলার কর্পোরেশনের গ্রিড উপকেন্দ্র পুরোপুরি চালু হলে এই রাঙ্গাবালি এলাকার বিদ্যুৎ বিভ্রাটের পরিমাণ অনেকটাই হ্রাস পাবে। চলতি জুন মাসেই নবনির্মিত
চরফ্যাশন 33 কেভি গ্রিড উপকেন্দ্রের সঙ্গে রাঙাবালি উপকেন্দ্রের সংযোগ স্থাপনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এতে প্রায় 50 কিলোমিটার সঞ্চালন পথ কমে আসবে। চরফ্যাশনে আরেকটা সাবস্টেশন এই মাসের মধ্যে চালু হওয়ার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি এবং যোগাযোগ করে জানতে পেরেছি যে এটা এই মাসের 15 তারিখ বা তার কাছাকাছি সময় এটা চালু হবে। পল্লী বিদ্যুতের 10 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রাঙাবালি উপকেন্দ্রের আওতায় 25,928 জন গ্রাহক। বিদ্যুৎ বিভ্রাটের সংকট নিরসনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার দাবি তাদের। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী। পটুয়াখালীর রাঙাবালিতে বিদ্যুৎ বিভ্রাটে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে না পারার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। দুপুর 12টার দিকে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এই কর্মসূচি আয়োজন করা হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাঙাবালিতে বিদ্যুৎ সংকট চললেও এর কার্যকর সমাধান হচ্ছে না। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া, লো ভোল্টেজ এবং অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ পদ্ধতিতে রপ্তানিযোগ্য আমের উৎপাদন বাড়লেও বাড়েনি রপ্তানির হার। মৌসুমের শুরুতে ব্যক্তি পর্যায়ে এখন পর্যন্ত 4 টন আম বিদেশে গেছে, অথচ ভালো লাভের আশায় জেলার প্রায় 144 জন আম চাষি। একেএস রোকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চাত্রা গ্রামের আম চাষি শামীম রেজা সোহাগ রপ্তানিযোগ্য আম উৎপাদন করছেন 2022 সাল থেকে। এবার মৌসুমের শুরুতেই তিনি 4 টন আম পাঠিয়েছেন ইতালিতে। তার বাগানে 50 টন রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে, কিন্তু সব আম রপ্তানি করতে না পেরে কমে যাচ্ছে লাভের পরিমাণ। রপ্তানিযোগ্য আম উৎপাদনে বিভিন্ন কারণে খরচ বেড়ে যায়, তাই স্থানীয় বাজারে ন্যায্য দাম পাওয়া যায় না। আমের চাহিদা আছে বিশ্ববাজারে, আমরা যদি এটাকে ঠিকভাবে ধরতে পারি, আমরা আমাদের আমকে যদি ব্র্যান্ডিং করতে পারি, সরকার যদি এই উদ্যোগগুলো আরো বেশি বেশি গ্রহণ করে, তাহলে আমাদের আম চাষিরা যেমন লাভবান হবে, আমার দেশও তেমন উপকৃত হবে। সোহাগের মতো জেলার 144 জন আম চাষি প্রায় 2000 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন করেছেন, কিন্তু বেশিরভাগেরই অভিযোগ হাতে গোনা কয়েকজন আম রপ্তানি করতে পারছেন। আচ্ছা, সরকার আমাদেরকে নিরাপদ আম উৎপাদন করতে বলছে, কিন্তু আমরা আসলে নিরাপদ আম উৎপাদন করতে যে খরচের সম্মুখীন হই, সে খরচ করার পরে আমরা আসলে সে আশানুরূপ ফলটা পাই না। বর্তমানে আমাদেরকে আম বিক্রি করতে হচ্ছে 2000 থেকে 2200 টাকা, অথচ সরকার বলছে নিরাপদ আম উৎপাদন করতে, কিন্তু আমরা সেটা করেও সেটা কি ন্যায্য মূল্য পাচ্ছি না, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি। এদিকে এবার আমের বাম্পার ফলন হয়েছে। পচনশীল এই পণ্যের রপ্তানি প্রক্রিয়া সহজ করার দাবি জানান আম চাষিরা। আমি 12 থেকে 15 বিঘা রপ্তানিযোগ্য আম চাষ করি, কিন্তু এখন পর্যন্ত একটিও আম আমি রপ্তানি করতে পারিনি। যদি এভাবে আমাকে দিনের পর দিন লস গুনতে হয়, তাহলে চাঁপাইনবাবগঞ্জের আম বাঁচবে না। রপ্তানিমুখী আম উৎপাদন করে আমাদের লাভ না হলে লাভ কি? উৎপাদন করে লাভ কি? কার্গো বিমান না থাকার কারণে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম বিমানে পাঠাতে হয়, সেজন্য খরচ অনেক বেশি হয়। ক্যারিং খরচ পাঠানোর ক্ষেত্রে অনেক ঝামেলাও থাকে, সেজন্য আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তবে অন্যবারের তুলনায় এবার মৌসুমের শুরুতেই রপ্তানি শুরু হওয়ায় আশাবাদী কৃষক নেতারা। চাঁপাইনবাবগঞ্জে এবার 37,487 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। জেলায় গোপালভোগ, ক্ষীরসাপাত, ফজলি, আম্রপালি, লক্ষণভোগ সহ অন্তত 300 জাতের আম উৎপাদন হয়ে থাকে। বনশ্রী হালদার, 71। বাজারে উঠতে শুরু করেছে দিনাজপুরের লিচু। বাগান মালিকরা জানান, ঝড় বৃষ্টি সহ বৈরী আবহাওয়ায় এবছর ফলন কম হয়েছে, তাই দাম কিছুটা বেশি। তবে বাজারে সরবরাহের ঘাটতি হয়নি এখনো। অবশ্য লিচুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের। সহকর্মী খালিদ আরাফাতের তথ্য ছবিতে প্রতিবেদন। রসালো লিচু পছন্দ ছোট থেকে বড় সবার কাছেই, যে কারণে এই লিচুর কদর দেশ জুড়ে।
জেলার কালীতলা এলাকায় নিউ মার্কেটের প্রধান ফলের বাজারে চলছে লিচুর বেচাকেনা। 240 আর বেদানাটা নিলাম 600 টাকা। 500 করে নিলাম একটা আর 250 করে নিলাম একটা। বিক্রেতারা জানান এবছর ফলন কিছুটা কম হওয়ায় দাম একটু বেশি। সবচেয়ে সুস্বাদু বেদানা 100 লিচু মানভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 800 টাকা দরে। আকারের জন্য বিখ্যাত চায়না ট্রি জাতের দাম সবচেয়ে বেশি। এর 100 লিচু বিক্রি হচ্ছে 1200 থেকে 1800 টাকায়। এছাড়া বোম্বাই সহ অন্যান্য জাতের লিচু 200 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। চায়না থেকে সব থেকে বড় লিচু, ওইটা আপনার যেটা 1 লাখ ভালোটা, ওটা বিক্রি হচ্ছে আপনার 12 থেকে 13,000 টাকা হাজার বর্তমানে। ওয়েদারের কারণে মায়ের খাওয়াতে অনেক বাগানে মাল হয়নি ঠিক মতো, যার কারণে যে লিচুটা হয় তার পরিমাণে 50% লিচু হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে আবহাওয়ার তারতম্যে এবার 15 থেকে 20% লিচু নষ্ট হয়েছে। তারপরও গত বছরের তুলনায় 100 কোটি টাকার বেশি বাণিজ্য হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। গত বছর আমরা যে ফলন পেয়েছিলাম তাতে প্রায় 900 কোটি টাকার আমরা বাজারজাত করতে পেরেছি। এবছর যেহেতু দাম বেশি, ফলন কম হলেও আমরা আশা করছি যে 1000 কোটি টাকার মতো আমাদের এই লিচুতে মার্কেটিং হবে। এখন পর্যন্ত এটির বাজারে যে ভোক্তাদের চাহিদা এবং সারা দেশে যে এটির সমাদৃত, সেটিকে লক্ষ্য করেই আমাদের বাগান মালিক এবং লিচু চাষিরা তারা কিন্তু তাদের যে উৎপাদিত এই লিচুটি বাজারে সরবরাহ করা শুরু করছে। এরই মধ্যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে দিনাজপুরের বোম্বাই মাদ্রাজি চায়না ট্রি, কাঠালি ও হারিয়া জাতের লিচু। শাকিলা শম্পা, ৭১। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এবার বেচাকেনা কমে গেছে গাইবান্ধার কালীবাড়ি চামড়া হাটে। ব্যবসায়ীরা জানান একসময় কোরবানির ঈদের পর এই হাটে হাজার হাজার চামড়া কেনাবেচা হতো। আশেপাশের জেলা থেকেও আসতো ব্যবসায়ী ও মৌসুমি চামড়া সংগ্রহকারীরা, কিন্তু এবার সেই চিত্র ভিন্ন। পাপুল সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুরবানি পশুর চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কালীবাড়ি চামড়ার হাটে। এতে পরিবহন খরচ, শ্রমিক ব্যয় ও সংরক্ষণ ব্যয় যোগ করে বিনিয়োগ বেড়েছে কয়েক গুণ। কিন্তু সেই তুলনায় কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে বলে দাবি করেন মৌসুমি ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে সরকার নির্ধারিত মূল্য থাকলেও বাস্তবে সেই দামে চামড়া বিক্রি করা হচ্ছে না। ল্যাম্পি গরুর চামড়া ওটা তো নেয় না 50 টাকা দিয়েও, কিন্তু ভালো জিনিসের ভালো দাম আছে, কিন্তু যেটা আপনার খারাপ চামড়া ওটা তো চলে না, এটা তো আর কেউ বুঝে না। ট্যানারি কর্মীরা জানান এভাবে চলতে থাকলে আগামী দিনে অনেকেই চামড়ার ব্যবসা থেকে সরে যেতে বাধ্য হবে। ব্র্যান্ডেড কোনো ফাট ইউরোপ কেউ নেই, দাম হইলে তলা নিতে আবার সামনে অর্ধেক বাদ দিয়ে দেয়, বাদ দিয়া বক্কর সকর করে নিয়ে যায়। হাট ইজারাদার প্রতিনিধি জানান এই হাটের নিজস্ব জায়গার অভাব এবং চামড়া নিয়ে চলমান অস্থিরতার কারণে হাটে ব্যবসায়ী ও ক্রেতা কমেছে। হাটের নিজস্ব কোনো জায়গা নেই, দিন দিন মানে এই পলাশবাড়ি যে ঐতিহ্যবাহী যে চামড়া হাট, আস্তে আস্তে চামড়া হাট বিলীন হওয়ার পথে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, তারা যেন হাটের চামড়া হাটের জায়গার একটা ব্যবস্থা করেন। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করে এই শিল্প ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন হাটের ইজারাদাররা। শাকিলা সিথি, ৭১। বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের উচ্ছ্বাসের জবাবে এবার উচ্ছ্বাস দেখালো ব্রাজিল সমর্থকরা। তারা এই আনন্দ প্রকাশ করে কক্সবাজার শহরে। শনিবার বিকেলে বাইকের শোভাযাত্রা আর উল্লাসে সবুজে আর হলুদে ছেয়ে যায় পর্যটন নগরী। বিস্তারিত কামরুল ইসলাম মিঞ্চুর প্রতিবেদনে। পা দুটো ঠিক মতো সঙ্গ দেয় না, চলতে গেলে ভর করতে হয় লাঠির উপর। তবু উল্লাসের অতিশয্যে থেমে থাকে না শরীর। ভারসাম্য হারিয়ে লুটিয়ে পড়লে প্রিয় দলের পতাকা থাকে উঁচুতে। আর সঙ্গে যখন হাজারো সুস্থ সবল সঙ্গী, তখন সবার আবেগের প্যারামিটার তো রেকর্ড ভাঙারই কথা। শনিবার তপ্ত রোদ উপেক্ষা করে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে হাজির হয় সেরকম আবেগ আপ্লুত বহু ব্রাজিল ভক্ত। হাতে ভুভুজেলা, গায়ে প্রিয় দলের জার্সি, বাবার কাঁধে খুদে সমর্থক, প্রেমিকার চেয়ে দল ব্রাজিলকে এগিয়ে রাখা প্রেমিকও ছিল এই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে। যখন প্রেমিকা ফোন দেয়, বাবু একটু বের হও, কিন্তু বের হবো না রোদ বেশি, বাবু সন্ধ্যার পর বিকেলে বের হই। প্রেমিকা চোখেও হার মানায়, সেই ভালোবাসা হচ্ছে ব্রাজিল। যারা যারা ব্রাজিল সাপোর্ট করে তারাই ভালো আমি মনে করি। 2002 সালে ফাইনাল খেলায় আমার প্রথম ব্রাজিলের খেলা দেখে, তখন থেকে ব্রাজিল সাপোর্ট করি।
সৈকত পাড়ের অলিগলি থেকে ঝাঁকে ঝাঁকে বের হতে শুরু করে হলুদ ভক্তদের মোটর বাইক বহর। লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পুরো সৈকত রূপ নেয় এক টুকরো রিউ ডিজে নিরুতে। আমরা পুরো পরিবারই ব্রাজিল ভক্ত, আমার বাবা, আমার বোন, ভাই, আমরা সবাই, শুধুমাত্র আমার ওয়াইফ ছাড়া। আমাদের মহাশক্তিদের ব্রাজিল আবারও তাদের নিজস্ব নান্দনিকতায় চন্দ্রের মাধ্যমে জ্বলে উঠবে। আমরা ফুটবলের রাজা বলতাম, খেলার জন্ম হয়েছে ব্রাজিলে, এজন্য ব্রাজিল করে। ফুটবল বিশ্বের 6ষ্ঠ বিশ্বকাপ জিতে ব্রাজিল এবার ইতিহাস করবে, এমনটা বিশ্বাস কক্সবাজারের সাম্বা কিংদের। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসার অনন্য নজির পাওয়া গেছে নোয়াখালীর সেনবাগে। সেখানকার একটি গ্রামে সাদা এবং আকাশি রঙে ছেয়ে দেয়া হয়েছে কয়েকটি বাড়ি ও দোকান। আবেগে আপ্লুত হয়ে আয়োজকরা বলছেন এটা এখন আর্জেন্টিনা নগরী। উদ্যোক্তারা আবুল কালাম আজাদের নামও বদলে গেছে, সবাই এখন তাকে ডাকছে আর্জেন্টিনা আজাদ নামে। মিজানুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সেনবাগের ডোমুরা ইউনিয়নের জিরুয়া গ্রামে ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজাদ এখন পেশায় একজন চা বিক্রেতা, কিন্তু তার স্বপরিচয় ছাপিয়ে তিনি পরিচিত এক অনন্য ফুটবল প্রেমী হিসেবে। ছোটবেলা থেকেই বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার ভক্ত আজাদ এবার প্রিয় দলের ভালোবাসায় নিজের বাড়ি ও দোকানঘর সাজিয়ে তুলেছেন সাদা আকাশি রঙে। এমনকি বাড়ির পাশের গাছগুলো প্রিয় দলের পতাকার রঙে সাজিয়েছেন। গ্রামের আর্জেন্টিনার সমর্থকদের ছবি যুক্ত করে ঝুলিয়েছেন 40 ফুট দীর্ঘ ব্যানার। আজাদ মেম্বার দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা করতে আসছে, মানে ছোটবেলা থেকে আর্জেন্টিনা করতে আসছে, এর ফাঁকে আমরাও আর্জেন্টিনা করি। যত দূরের লোক হোক, সে একদিন 2 দিন আগে সে খবর দিয়ে অমুক দিন খেলা আছে, এবার ভোর 6টা, এবার রাতে 3টা, এইভাবে লোকজন চলে আসে। আমরা নিজেরও আসতাম। তো গতবারও খেলা আসছিলেন, ওই টাইমে উনি বিরিয়ানি ফাঁকায় বারবার মানুষদেরকে গিয়া খাওয়াইছে। এরই মধ্যে সমর্থকদের জন্য আয়োজন করেছেন খেলা দেখা আর খাওয়া দাওয়ার। ঘোষণা দিয়েছেন এবছর তার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির হাতে শিরোপা উঠলে এলাকাবাসীর জন্য মেজবানের আয়োজন করবেন। এরই জন্য দরকার হলেও তিনি ঋণ করবেন। আর্জেন্টিনার খেলা যতগুলো খেলা হয় আমি সবগুলো দেখি, আর আমার এখানে আর্জেন্টিনার খেলা হইলে আমি প্রতিটি খেলা বিরিয়ানির ব্যবস্থা করি। আমার এখানে অনেক দূর থেকে এখানে খেলা দেখতে আসে। আর বিশেষ করে হলে এবারে আর্জেন্টিনার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, এই বিশ্বকাপ উপলক্ষে আমি আমার মার্কেট পুরো এলাকা আর্জেন্টিনা পতাকা কালারে সাজিয়ে দিচ্ছি। কিন্তু এবার আমার একটা স্বপ্ন ছিল আমি আর্জেন্টিনার একটা খেলা স্টুডিও সরাসরি দেখার, কিন্তু আমার সেই সাধ্য নাই বিধায় আমি সরাসরি এই খেলাটা দেখতে পারি নাই। আজাদের সহায়তা তার সঙ্গে রয়েছে তার 2 ছেলে। আমাদের এই মার্কেটটা আর্জেন্টিনা পতাকা ব্যবহার করছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের এই মার্কেটটা দেখার জন্য। খেলাধুলার প্রতি আমাদের এলাকায় কোনো ঝগড়া বিপদ হয় না, আমরা সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে খেলা দেখি। এই ফুটবল ভালোবাসা সাড়া দিতে এলাকার বাইরে থেকেও ছুটে আসছেন আর্জেন্টিনা সমর্থকরা। এখন এক নামে সবাই জানে আর্জেন্টিনার আজাদ। উনি আর্জেন্টিনার জন্য ওনার যত ধন সম্পদ ছিল অনেক কিছুই ব্যয় করেছেন। হ্যাঁ, আমরা আসছি আপনার কুমিল্লার থেকে, আমরা এটা মিডিয়াতে অনেকবার দেখছি, দেখার পর আমরা এই জায়গাতে আসছি, এখন আসছি, আমাকে অনেক ভালো লাগতেছে। সব মিলিয়ে গোটা জিরুয়া গ্রাম হয়ে উঠেছে উচ্ছ্বাসের কেন্দ্র। শাকিলা সিথি, ৭১। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।